সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহকে অনেক ধন্যবাদ। আবারও আমরা উপস্থিত হয়েছি আমাদের সেই আদর্শ জ্ঞান ধ্যান এর বিষয় বিজ্ঞান নিয়ে। অষ্টম শ্রেণীতে তোমরা আগে থেকেই জেনেছ বিজ্ঞান কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে, তিনটি শাখায় সাধারণত বিভক্ত। প্রথম শাখাটা হচ্ছে জীববিজ্ঞান, যা উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান নামে পরিচিত। পরবর্তী শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং তার পরের শাখাটি হচ্ছে রসায়ন বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম দিকে উদ্ভিদের শ্রেণীবিন্যাস এটি পড়েছি প্রাণীবিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান থেকে। আজকে আমরা পড়তে যাচ্ছি বিজ্ঞানের আরেকটি শাখা পদার্থবিজ্ঞানের বিষয় নিয়ে। সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ অভিকর্ষ। সপ্তম অধ্যায় এটি পদার্থবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ঠিক মতো সচেতন, কনসেন্ট্রেটেড, মনোযোগী না হও, তাহলে এই পদার্থ তোমাকে বানিয়ে ফেলবে অপদার্থ। তুমি তখন এতে হয়ে যাবে ব্যর্থ। এখানে রয়েছে বেশ কিছু কঠিন শব্দ, বুঝতে হবে তার অর্থ। এটা এমনই পদার্থ। চলো আমরা সপ্তম অধ্যায় পড়ি, পৃথিবী ও মহাকর্ষ। সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দূর করে দিই তোমাদের দ্বন্দ্ব। এই পৃথিবী ও মহাকর্ষের মধ্যে কি মতানৈক্য সেটা আমরা জেনে নিই। আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো, এগুলোর নাম আমরা জানি। কয়েকটি গ্রহ রয়েছে। আর পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ নয়, তবে এমন একটি দূরত্বে অবস্থিত গ্রহ যেখানে মানুষ বা জীবের অস্তিত্ব রয়েছে এবং অন্যান্য জীব বা মানুষ খুব সুন্দরভাবে বসবাস করতে পারে। এক কথায় তাদের বসবাস উপযোগী একটি জায়গা, আর তারই নামই হচ্ছে পৃথিবী, দ্য আর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মহাকর্ষ কি? দেখো, আমি তোমাকে ভালোবাসি, মানে তোমাদেরকে ভালোবাসি, তোমরাও কিন্তু আমাকে ভালোবাসো। আজকে যদি আমার কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হয়ে যায় আর আমার কর্ণে বা আমার কানে যদি কথাটি এসে পৌঁছায়, তাহলে আমার কিন্তু কষ্ট লাগবে, আমার কিন্তু মনে লাগবে ব্যথা, আমার কিন্তু তখন ঠিক থাকবে না মাথা। আবেগে আপ্লুত হয়ে হয়তো বলতে পারবো না সঠিকভাবে কোনো কথা, কারণ তোমাদের সাথে আমাদের হৃদয়ের একটি টান রয়েছে, একটি আকর্ষণ রয়েছে। এই আকর্ষণের নাম কি জানো? মহাকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো চৌম্বকের সাথে লোহার আকর্ষণ হয়। একটি বস্তু আরেকটি বস্তুকে কাছে নিয়ে আসলে আকর্ষণ করে, হয়তোবা তোমরা অনেক সময় খেয়াল করনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জলের ফোঁটা, পানির ফোঁটা পাশাপাশি ফেলো সামান্য ডিস্টেন্সে, দেখবে কিছুক্ষণ পরে পানির ফোঁটার বৃত্ত অংশটা ভেঙে গিয়ে একজন আরেকজনের সাথে লেগে হাতুড়ের মতো তৈরি হয়েছে, অর্থাৎ দুই পাশে বৃত্তাকার, উপবৃত্তাকার আর মাঝখানে সরু। ঠিক দেখো, তুমি দেখবে একটি পানির ফোঁটা এখানে রেখেছো আর একটি পানির ফোঁটা এখানে রেখেছো। কি মজা! কিছুক্ষণ পরে দেখবে এই পানির ফোঁটাটা এই পানির ফোঁটাকে আকর্ষণ করে এটা কেমন যেন ভেঙে এরকম হয়ে গিয়েছে, আর এই বৃত্তটা ভেঙে এরকম হয়েছে। অর্থাৎ এই যে পানির ফোঁটা, এই পানির ফোঁটা ভেঙে গিয়ে এটার সাথে এটা জয়েন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পানির অংশ, এই পানির অংশ সমধর্মী পদার্থ, তা থেকে বিপরীতধর্মী হলেও আকর্ষণ বাড়ে, এটা আমরা জানি।
যেমন চুম্বকের দুই উত্তর মেরু যদি একই দিকে নিয়ে আসি তাহলে বিকর্ষণ করে, আবার দুই দক্ষিণ মেরু যদি আমরা একই দিকে নিয়ে আসি তাহলে তখনও কিন্তু বিকর্ষণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা বিপরীত মেরু নিয়ে আসি তখন কিন্তু সহজেই হঠাৎ করে ঠাস করে লেগে যায়, আকর্ষণ হয়। এই শব্দ করে আকর্ষণ হওয়াই হচ্ছে মহাকর্ষ। তবে এক্ষেত্রে বলা হচ্ছে সমধর্মী আর বিপরীতধর্মী নয়, এ পৃথিবীর প্রত্যেকটি বস্তু আরেকটি বস্তুকে আকর্ষণ করে, হয়তো এই খালি চোখে আমরা ঠিকমতো দেখতে পাই না, তাই আমরা বুঝি না, কিন্তু সত্যিকার অর্থে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু দৃষ্টি দাও তাহলে দেখবে পানির একটি ফোঁটা আর একটি ফোঁটার সাথে কিভাবে আকর্ষিত হয়ে ফোঁটার বৃত্তটা ভেঙে গিয়ে অর্ধবৃত্তে পরিণত হচ্ছে। এরকম হয়ে যাচ্ছে, দুই পাশে নিচু মতো হয়ে যাচ্ছে, হাতুড়ের মতো হয়ে যাচ্ছে, আর এরকম হয়ে যাচ্ছে মাঝখানে সরু। তাহলে এ থেকে বোঝা যায় যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। অনেক সময় আমরা দেখতে পাই, অনেক সময় আমরা তা দেখতে পাই না, বুঝতে পারি না, আর সেটার নাম মহাকর্ষ। মনে করো একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে। এই ছেলেটা কে হতে পারে? দেখো, তোমার ভাই, মেয়েটা কি তুমি। তাহলে এই যে ভাই বোনের মধ্যে যে একটা ভালোবাসা, যে আকর্ষণ, এটাও কিন্তু মহাকর্ষ। আচ্ছা, বাবা মাও হতে পারে, বাবা মাকে পছন্দ করে, মা বাবাকে পছন্দ করে, তাহলে এটার নাম কি বলো? বলো, এটার নাম মহাকর্ষ। একটি বই আর একটা বইয়ের সাথে আকর্ষিত হচ্ছে, একটি চুম্বক আর একটা চুম্বকের সাথে আকর্ষণ সৃষ্টি করছে, একটি গাছের পাতা আর একটা গাছের পাতাকে আকর্ষণ করছে, একটি বল আর একটা বলকে আকর্ষণ করছে, একটি পানির ফোঁটা আর একটা পানির ফোঁটাকে আকর্ষণ করছে। এই যে এই পৃথিবীর একটি বস্তু আর একটি বস্তুকে যে আকর্ষণ করে, এই আকর্ষণের নাম হচ্ছে মহাকর্ষ। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে পৃথিবী কি আর মহাকর্ষ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখন এই মার্কারটাকে ফেলে দেই তাহলে নিচে কেন পড়লো? এই যে শব্দ হলো, কেন নিচে পড়লো? তোমরা কি বলতে পারো কেন পড়লো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তো উপরের দিকে ফেলতে পারতাম। ধরো আমি উপরের দিকে ফেললাম, কিন্তু দেখো আবার নিচে চলে আসলো, আবার দেখো উপরের দিকে ফেলছি, নিচে চলে আসছে। কেন? এটা কি জানো? পৃথিবীকে কে যেন নির্দেশ দিয়ে দিয়েছে, তুমি তোমার নিচের দিকেই টানো। আর নিচের দিকে রয়েছে কেন্দ্র, পৃথিবীর সেন্টার, মূল বিন্দু, মধ্যবিন্দু। তখন কিন্তু নিচের দিকে অটোমেটিক যাচ্ছে। ধরো আমি বেঞ্চ থেকে লাফ দিব, এই বেঞ্চ থেকে আমি এই ডাস্টারটাকে ফেলে দিলাম, বা বেঞ্চ থেকে লাফ দিব, বা আমি উঁচু ডাল থেকে উপরের দিকে লাফ দিব, দেখবো ঠিক আমি নিচে পড়ে আসছি। কেন? তুমি একটু বেঞ্চে দাঁড়াও, তোমরা যে কোনো একজন বেঞ্চে দাঁড়াও, একটা লাফ দাও, দেওয়ার পরে তুমি ধরো উপরের দিকে একটু লাফ দিলে, তুমি উপরের দিকে যাবে? যেতে পারবে না, অটোমেটিক তুমি নিচে পড়ে যাচ্ছ। কেন? এটা কি জানো? কে যেন বলে দিয়েছে পৃথিবীকে কেন্দ্রের দিকে টানো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে টানছে, একটা আকর্ষণ করছে, এই আকর্ষণের নাম হচ্ছে অভিকর্ষ। তাহলে তিনটি ফ্যাক্টর, তিনটি বিষয়ের উপরে আমরা জানতে পেরেছি। কি বলো? পৃথিবী এমন একটি গ্রহ, যে গ্রহের মধ্যে জীববৈচিত্র্যময়ের যে বিভিন্ন বৈচিত্র্যময় দেখা যায়, এত সুন্দর বিভিন্নতা বোঝা যায়, প্রকাশ পায়। এরা ভিন্ন ভিন্ন পরিবেশে, ভিন্ন ভিন্ন অবস্থায় বিভিন্নভাবে যে বসবাস করে, জীবনযাপন করে, কেউ গাছে, কেউ স্থলে, কেউ মাটিতে, কেউ পানিতে। এই যে তারা থাকতে পারছে এই গ্রহের মধ্যে বসবাসযোগ্য, এটার নামই হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটা, বুধ আরও কাছে, বেশি কাছে থাকার কারণে বুধে মানুষ বসবাস বা জীবের অস্তিত্ব নেই। শুক্র, মঙ্গল এগুলো মোটামুটি পৃথিবীর কাছে, তবে মঙ্গল গ্রহ
বসবাসের জন্য মানুষ এখন চিন্তা করছে, বিজ্ঞানীরা গবেষণা করছে, পানির অস্তিত্ব পাওয়াও গিয়েছে। যদি পানির অস্তিত্ব পাওয়া যায় তাহলে জীবের অস্তিত্ব পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম আমরা যেখানে জীবন ধারণ করছি, সুন্দরভাবে বসবাস করছি, সেটার নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে নানান ধরনের বৈচিত্র্যময় জীব রয়েছে এবং তাদের জন্য বেঁচে থাকার জন্য নানান উপকরণ রয়েছে। পানি রয়েছে, অক্সিজেন রয়েছে এবং উদ্ভিদ রয়েছে, যার ফলশ্রুতিতে তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এই জন্য পৃথিবীটা হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য স্বর্গ, অর্থাৎ বেহেশত। অপরদিকে এই পৃথিবীর মধ্যে একটি বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, একটি মেয়ে আরেকটা মেয়ে দ্বারা আকর্ষিত হয়, ভাই ভাই, বোন বোন, ভাই বোন, বাবা মা, এরকম এই যে একজন আরেকজন দ্বারা আকর্ষিত হয়, একটি বস্তু আর একটা বস্তু দ্বারা আকর্ষিত হয়। তোমাকে বলেছিলাম ক্লাস 7-এ থাকতে হয়তো বা তোমরা জানো, এই কম দ্বারা চুল আকর্ষিত হয়, চুম্বক দ্বারা লোহা আকর্ষিত হয়, একটি বস্তু আর একটা বস্তু দ্বারা আকর্ষিত হয়। তাহলে এই আকর্ষণের নাম হচ্ছে মহাকর্ষ। কিন্তু প্রতিটা বস্তুকেই যদি উপরের দিকে ছুড়ে দাও, সে অটোমেটিকভাবে নিচের দিকে চলে আসে। কেন? এ আসার কারণ তোমার অবশ্যই রয়েছে স্মরণ। কারণ তোমরা একটু আগে এটাকে করেছো বরণ, যে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে আকর্ষণ করে, আর সেটার নাম হচ্ছে অভিকর্ষ। তাহলে 3টি বিষয় আমরা জানতে পারলাম। নাম্বার 1, মেন 3টি বিষয়। 3টি ফ্যাক্টর বা বিষয় হচ্ছে: 1 নম্বর পৃথিবী, 2 নম্বর মহাকর্ষ, 3 নম্বর অভিকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী যেখানে আমরা সুন্দরভাবে বসবাস করছি, জীববৈচিত্র্য এর যে মিলন রয়েছে বা তাদের ক্যারেক্টারিস্টিক্স এখানে সুন্দরভাবে প্রকাশিত হয়, বিকশিত হয়, সেই জায়গা হচ্ছে পৃথিবী। মহাকর্ষ পৃথিবীর মধ্যে নিমজ্জিত বা পৃথিবীর মধ্যে বিরাজমান যে কোনো বস্তু একটা বস্তুকে আকর্ষণ করে। একটা বস্তু আর একটা বস্তুকে যে আকর্ষণ করে তার নাম হচ্ছে মহাকর্ষ। আর প্রতিটি বস্তুকেই পৃথিবী তার কেন্দ্র দিকে আকর্ষণ করে। অর্থাৎ একটি মার্কার আর একটা মার্কারের সাথে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। কিন্তু এই আকর্ষণের কারণে এই বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দিলে তোমরা দেখতে পাবে যে পৃথিবী তার নিচের দিকে টেনে নিচ্ছে। তাহলে নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে এই বস্তুর যে আকর্ষণ, সেটার নাম হচ্ছে কি বলো? অভিকর্ষ। এখন এই অভিকর্ষ কিন্তু এক জাতীয় মহাকর্ষ। এই জন্যই কিন্তু অধ্যায়ের প্রথমে পৃথিবী ও মহাকর্ষ বলেছে, বলেনি পৃথিবী মহাকর্ষ অভিকর্ষ, তা বলেনি। মেইন পয়েন্ট কিন্তু তোমাকে বুঝতে হবে, পৃথিবী ও মহাকর্ষ, মহাকর্ষ একরকম, অভিকর্ষ কিভাবে? দেখো, তোমরা জানো যে এই ধরো এটার নাম হচ্ছে পৃথিবী। পৃথিবীতে বিরাজমান একটি বস্তু, যেমন বই, বিজ্ঞান বই, যেমন বই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর সাথে এই বইয়ের আকর্ষণ, এটা তুমি কলম ধরতে পারো। কলম একই জাতীয় পদার্থ হতে পারে, ভিন্ন জাতীয় পদার্থ হতে পারে। এই পৃথিবীর সাথে এই কলম বা বইয়ের আকর্ষণকে বলা হচ্ছে গিয়ে মহাকর্ষ। পৃথিবীর সাথে এই বইয়ের যে আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ। কি আমি ঠিক বলেছি? আসলে এটা অভিকর্ষ। অভিকর্ষ এটাও
এখন যদি পৃথিবীকে একটি বস্তুর সাথে কম্পেয়ার করো, এটা একটা বস্তু, এটাও একটা বস্তু, এটাও একটা বস্তু। তাহলে তোমরা খেয়াল করো, পৃথিবীর মধ্যে বিদ্যমান যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তার নাম হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ। তাহলে পৃথিবীকে যদি একটু বস্তু ধরি, বইও একটা বস্তু, বইও পৃথিবী তো একটা পদার্থ, তাই না? তাহলে এই বস্তুর মধ্যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলতে পারি বলো? সেটাকে মহাকর্ষ বলতে পারি। তাহলে কি বুঝে গেলাম? স্পেসিফিকভাবে আমরা বুঝলাম পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ অভিকর্ষ, পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণ অভিকর্ষ, এটার সাথেও অভিকর্ষ, এটার সাথেও। কিন্তু এই বই, এই কলম বা এই বইয়ের সাথে যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ। কিন্তু মনে রাখতে হবে সকল মহাকর্ষই অভিকর্ষ নয়, কিন্তু সকল অভিকর্ষ মহাকর্ষ। ভালো করে বুঝে নাও। সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, কিন্তু সকল অভিকর্ষ মহাকর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাটা একটু ভালো করে বুঝে নাও। সকল মহাকর্ষ অভিকর্ষ না, কিন্তু সকল অভিকর্ষ মহাকর্ষ। কিভাবে? তুমি স্পেসিফিকভাবে, নির্দিষ্টভাবে তুমি জানো যে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে বলা হয় অভিকর্ষ, আর মহাকর্ষ হচ্ছে পৃথিবীতে বিদ্যমান যে কোনো দুটি বস্তুর মধ্যে বা যে কোনো পদার্থের মধ্যে যে আকর্ষণ, তার নাম হচ্ছে মহাকর্ষ। এখন পৃথিবীর সাথে এই কলমের আকর্ষণ, পৃথিবীর সাথে আমার যে আকর্ষণ, কবি অনেকবার বলেছে, সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে নাহি মন চায়। এই পৃথিবীকে ছাড়তে মন চায় না। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু কষ্ট পেয়েছিলাম, পৃথিবীতে আসতে চাইনি, কাঁদিতে কাঁদিতে এসেছি পৃথিবীতে। অথচ এখন কিন্তু এই পৃথিবীতে আমরা এমনই অভ্যস্ত হয়ে পড়েছি যে পৃথিবী ছেড়ে আর যেতে চায় না। তাহলে পৃথিবীকে ভালোবেসে ফেলেছি। তাহলে পৃথিবীর সাথে আমাদের যে আকর্ষণ, সেটার নাম হচ্ছে মহাকর্ষ। কিন্তু স্পেসিফিকভাবে বলা হচ্ছে পৃথিবীর সাথে আমাদের আকর্ষণ অভিকর্ষ। কিন্তু আমার সাথে এই ছাত্র বন্ধুদের, রাসেল ভাইয়ের বা অন্যান্য ব্যক্তির বা দুটি কলম এর মধ্যে বা দুটি বস্তুর মধ্যে, এই পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তার নামই মহাকর্ষ। তাহলে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলে মহাকর্ষ। এটা একটা বস্তু, এটা একটা মহাকর্ষ। বইয়ের সাথে কলম, এটাও মহাকর্ষ। কিন্তু বইয়ের সাথে যখন পৃথিবী, তখন অভিকর্ষ। বইয়ের সাথে যখন কলম, তখন অভিকর্ষ। তাহলে কি বুঝতেছি? যে পৃথিবী যদি একটি বস্তু হয় আর বইটা তো বস্তু, তখন এই দুই বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয়, তখন এটাকে মহাকর্ষ বলছি। কিন্তু আবার স্পেসিফিকভাবে বলছি, পৃথিবীর সাথে যারই আকর্ষণ হোক না কেন, সে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ তো এক জাতীয় মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ কিন্তু অভিকর্ষ না। যেমন এই বই আর বইটার সাথে যে আকর্ষণ, সেটা মহাকর্ষ, এটা তো অভিকর্ষ না। বলতো কেন? কারণ এটা তো পৃথিবীর সাথে আকর্ষণ দেখাচ্ছি না। এই বই দুইটা বস্তু, এর সাথে কোনো পৃথিবীর কানেকশন নেই। এর সাথে যদি পৃথিবীর কানেকশন না ধরি, প্রিয় বন্ধুরা, যদি এই বাক্সের মধ্যে ধরি বই আর বইয়ের মধ্যে আকর্ষণ, এটা মহাকর্ষ। কিন্তু শর্ত ছিল অভিকর্ষে, যে বইয়ের সাথে পৃথিবীর যদি আকর্ষণ হয়, তাহলে অভিকর্ষ। তাহলে বই আকর্ষণ মহাকর্ষ, তাহলে এই মহাকর্ষ তো অভিকর্ষ না, এই মহাকর্ষ তো অভিকর্ষ না। তাহলে বোঝা যাচ্ছে কি,
এটার সাথে এটা যখন আকর্ষণ অভিকর্ষ, তখন দুইটা বস্তুকে আমরা ধরে নিচ্ছি, ধরে ওটা একটা বস্তু, এটা একটা বস্তু। আর দুই বস্তুর মধ্যে যখন আকর্ষণ, তাহলে এটা কি বলো? দুই বস্তুর মধ্যে আকর্ষণ, তো এটা মহাকর্ষ। কিন্তু আসলে কিন্তু এরা দুইজন, এই যে এরা দুইজন অরিজিনালি কিন্তু অভিকর্ষ, অরিজিনালি অভিকর্ষ। কিন্তু যখন পৃথিবীকে বস্তুর সাথে তুলনা করছি, আর বইয়ে যখন বস্তু, তখন দুইটা বস্তু আবার মহাকর্ষ। তাহলে বোঝা যাচ্ছে এই সকল অভিকর্ষ মহাকর্ষের মধ্যে ঢুকেছে। এই সকল অভিকর্ষ মহাকর্ষের অন্তর্ভুক্ত, মহাকর্ষের মধ্যেই বিদ্যমান। কিন্তু মহাকর্ষ, ধরো এই বইয়ের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষ, এটা কিন্তু আর অভিকর্ষ না। কারণ অভিকর্ষ বা অভিকর্ষ হতে হলে পৃথিবীর সাথে ওদের আকর্ষণ বলতে হবে। বই না, কলম না, পেন্সিল না, মানে বোর্ড না, এটা কিন্তু মহাকর্ষ না, মহাকর্ষ, অভিকর্ষ না। বোর্ড মহাকর্ষ, বোর্ড মহাকর্ষ, বই মহাকর্ষ। কিন্তু যখনই বলতেছি বইয়ের সাথে পৃথিবী অভিকর্ষ, কলমের সাথে পৃথিবী অভিকর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই এই চ্যাপ্টারের নাম কিন্তু মহাকর্ষ অভিকর্ষ আলাদা করে নাই, বলেছে পৃথিবী ও মহাকর্ষ। বিখ্যাত বিজ্ঞানী নিউটন, তোমরা নাম শুনেছ। এই নিউটন ভদ্রলোক একবার আপেল গাছের নিচে বসেছিল। এখন ভদ্রলোকের কোনো কারণে মন খারাপ ছিল, সে চিন্তায় ছিলেন হয়তোবা। উনি অনেক বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করতেন। এমতাবস্থায় হঠাৎ করে একটি আপেল তার মাথার উপর এসে পড়ল। আপেল গাছের নিচে তো আপেলই তো পড়বে, স্বাভাবিক। তার মনে প্রশ্ন, যেহেতু তার ধ্যানে হয়েছে বিঘ্ন, তাই তাদের মনে উঠেছে একটি প্রশ্ন, তার মনে উঠেছে একটি প্রশ্ন, কি কেন আপেল নিচের দিকে পড়লো? আমি মনে করি গাধা, নিচের দিকে পড়েছে, তুই খেয়ে ফেল। আপেল পড়েছে কি জন্য? খাওয়ার জন্য। আমি হলে তাই চিন্তা করতাম। আমার এটাও একটা কল্পনা মনে হয়, যখন নিউটন হা করে আকাশের দিকে চেয়েছিল, হয়তোবা কাউয়া বা কাক উপর দিয়ে উড়ে গিয়েছিল। এখন কাক যখন উপর দিয়ে উড়ে গিয়েছিল, তখন দেখে যে নিউটন হা করে চেয়ে আছে। হয়তোবা কাকে একটু ড্যাশ ছেড়ে দিয়েছে, এ ড্যাশ। কাক একটা সাদা সাদা জিনিস ফেলে দিয়েছে, ওর গালে এসে পড়েছে। ও তো কাউকে বলতে পারে না যে ও জিনিসটা কেন আমার গালে পড়েছে। তাই হয়তোবা আপেলের কথা বলে যে নিচের দিকে আপেল পড়লো কেন। তাহলে প্রশ্ন হবে কেন আপেল পড়েছে, খেয়ে ভালো। কিন্তু না, এরকম বোকামি ভাবলে হবে না। উপর থেকে যাই পড়ুক না কেন, ওই কাক যতই কিছু দিয়ে বলে সুখে থাক, ততই কিন্তু মনের ভিতর প্রশ্ন আসতে পারে, উপরের দিকে কেন এই জিনিসটা গেল না। তার এই চিন্তা চেতনা থেকেই তৈরি হয়ে গেল অভিকর্ষ। যে কোনো বস্তুকে উপরের দিকে ফেলে দিলেই নিচের দিকেই পড়ে। দেখো, ফেলছে, নিচের দিকে পড়ছে। তাহলে যে কোনো বস্তুকেই উপর দিকে ছুড়ে দিলেও সে নিচের দিকে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন? ভালো করে জানো, এই পৃথিবীর স্বভাবগত ধর্ম হচ্ছে তার কেন্দ্রের দিকে, তার একেবারে ভিতরের দিকে তার আকর্ষণ করার একটি ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার নামই হচ্ছে অভিকর্ষ। এই অভিকর্ষের মান এক এক জায়গায় এক এক রকম। কারণ আসলে কেন্দ্র থেকে, যেহেতু পৃথিবী একেবারে সুষম গোলাকার না, কিছুটা তোমরা জানো এরকম কমলা লেবুর মতো এখানে নিচু রয়েছে। এখন যদি এটা যদি সেন্টার ধর, তাহলে এখানকার ডিস্টেন্স আর এখানকার ডিস্টেন্স কিছু সমান, বলো? যেটা এটা ধরি h1 আর এটা ধরি h2, h1 not equal h2. You can see clearly this h1 h2 সমান নয়। তাহলে তোমরাই বলো, এই সেন্টার থেকে এখানকার আকর্ষণ আর এখানকার আকর্ষণ কি এক হবে? আকর্ষণ এক না। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পৃথিবীর আকার সুষম বৃত্তাকার না বা গোলাকার না, কোথাও চ্যাপ্টা, কোথাও উঁচু, কোথাও নিচু। তাই কেন্দ্র থেকে সকল পৃষ্ঠের দূরত্ব সমান না, তা আকর্ষণও সমান না। এক এক জায়গায় আকর্ষণ এক এক রকম, আর এই নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম পৃথিবী কি, মহাকর্ষ কি, অভিকর্ষ কি। পৃথিবী হচ্ছে একটি গ্রহ, মোটামুটি সূর্যের থেকে এমন একটি দূরত্বে অবস্থিত যা আমাদের জন্য অত্যন্ত অত্যানুকূল, বা বিভিন্ন জীব বা জীবন ধারণ করে যারা, সেই সমস্ত প্রাণীর জন্য অত্যন্ত অনুকূল, বসবাসের জন্য অনুকূল হয় আমরা বা বিভিন্ন জীব জন্তু বসবাস করছে, আর তার নামই হচ্ছে পৃথিবী। আর পৃথিবীর দিকে
যে কোনো বস্তুর কেন্দ্রের দিকে আকর্ষণ রয়েছে, ওই আকর্ষণের নাম হচ্ছে অভিকর্ষ। আর পৃথিবীতে বিদ্যমান বা যে কোনো দুটি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটার নামই হচ্ছে মহাকর্ষ। পৃথিবীর সাথে বৃহস্পতি গ্রহের আকর্ষণ রয়েছে, এটার নাম কিন্তু অভিকর্ষ। কারণ পৃথিবীর সাথে ওই গ্রহের আকর্ষণ অভিকর্ষ। আবার বলতে পারি পৃথিবী একটা বস্তু, বৃহস্পতিও একটা বস্তু, তাই দুটার মধ্যে আকর্ষণ, এটা মহাকর্ষ। সুতরাং এক কথায় আমরা বলি, এই যে মাটি, এই দেশ, এই আর্থ, এর সাথে যে আমাদের আকর্ষণ, যে ভালোবাসা, এটার নাম অভিকর্ষ। আর আমরা যে খাবার খাই, খাবারের প্রতি যে আকর্ষণ, এর নাম হচ্ছে মহাকর্ষ। সুতরাং পৃথিবীতে বিদ্যমান যে কোনো বা এই মহাবিশ্বে বিদ্যমান যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলে মহাকর্ষ। আর এই যে কোনো একটি বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ, সেটার নাম হচ্ছে অভিকর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পার্থক্য করে আনবে মহাকর্ষ ও অভিকর্ষর মধ্যে পার্থক্য কী। আর একটা জিনিস দেখেছি, এই পৃথিবীর সকল জায়গায় এই অভিকর্ষ বা মহাকর্ষ বা অভিকর্ষ বলের মান বা আকর্ষণ মান সমান নয়। কারণ পৃথিবীর আকার সুষম বৃত্তাকার নয়, চ্যাপ্টা আকৃতির, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেই জন্য এর আকারও ভিন্ন ভিন্ন রকম। সুতরাং এর আকর্ষণও ভিন্ন, আকার যেহেতু ভিন্ন, তাহলে এর আকর্ষণও ভিন্ন হতে পারে। আমরা দেখব পৃথিবীর মেরু অঞ্চলে একরকম, কোণার দিকে অথবা অক্ষীয় অঞ্চলে আরেক রকম। সুতরাং আমরা জানি যে পৃথিবীর মেরু অঞ্চলে একরকম আকর্ষণ, আর নিরক্ষীয় অঞ্চলে, অক্ষীয় অঞ্চলে আরেক রকম আকর্ষণ। গাইবান্ধার সাথে পৃথিবীতে যে আকর্ষণ রয়েছে, গাইবান্ধার থেকে পৃথিবীর কেন্দ্র কম বেশি হতে পারে, ঢাকা থেকে পৃথিবীর এই আকর্ষণও কম বেশি হতে পারে। সুতরাং এখানকার ওজন, কারণ পৃথিবী যে বস্তুকে টানে, মূলত টানাটা কিন্তু ওজন, এখানকার ওজন আর ওখানকার ওজন এক না। তুমি ওখান থেকে 1 কেজি আলু মেপে নিয়ে আসলে, এখানে সে 1 কেজি থেকে কম হতে পারে। কারণ কি, আকর্ষণ যদি কম হয় তাহলে ওজন কমে যাবে, আকর্ষণ যদি বেশি হয় তাহলে টেনে নিচের দিকে নিয়ে আসবে, ফলে দাঁড়িপাল্লা নিচের দিকে ভারী হয়ে যাবে। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে আকর্ষণ ভিন্ন ভিন্ন রকম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম পৃথিবী কি, মহাকর্ষ কি, অভিকর্ষ কি, জানলাম পৃথিবীতে এক বস্তুর, একই বস্তুর আকর্ষণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হওয়ার কারণ। এর একটাই কারণ, পৃথিবীর সুষম গোলাকার নয়, এরকম স্পেরিক্যাল, উপবৃত্তাকার, কমলা লেবুর মতো। কেন্দ্র থেকে তার দূরত্ব, এই পৃষ্ঠের থেকে, এই যে এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব এক নয়, ফলে আকর্ষণও ভিন্ন হয়ে যাবে। আর সেই আকর্ষণ মান আর সেই সম্পর্কে নিউটনের সেই বিখ্যাত সূত্র, অভিকর্ষ মহাকর্ষের সূত্র আমরা পড়ব। তোমাদের এই লেসনে তোমাদের যে বাড়ির কাজ থাকবে, সেটা না হচ্ছে গিয়ে মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য এবং মহাকর্ষ অভিকর্ষের 10টি উদাহরণ। মহাকর্ষ অভিকর্ষের 10টি উদাহরণ। আমি নমুনা হিসেবে একটি উদাহরণ দিব। পৃথিবী, বৃহস্পতি, পৃথিবী একটি গ্রহ, বৃহস্পতিও একটি গ্রহ, এই দুটির মধ্যে আকর্ষণকে কি বলে? আবার কলম, বই, কলম এবং বই, এই দুটার মধ্যে আকর্ষণকে কি বলে? উদাহরণ হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলম আর বই, এই দুটার মধ্যে আকর্ষণকে বলা হয় কি বলো? কলম আর বইয়ের এই দুটির আকর্ষণকে বলা হয় মহাকর্ষ।
পৃথিবী আর বৃহস্পতি একটি গ্রহ আর একটি গ্রহ, গ্রহ গ্রহ একই জাতীয় পদার্থ, গ্রহ গ্রহ, এটাও কিন্তু মহাকর্ষণ। কিন্তু পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে বলেছিলাম অভিকর্ষ। এটা ছাড়াও পৃথিবীতে বিদ্যমান যে কোনো বস্তু, যেমন পৃথিবীর সাথে একটি পাথর, মনে করো তোমাদের বাসার টিনের উপর থেকে ফেলে দিল কেউ, তাহলে এই উপর থেকে, গাছের উপর থেকে ফেললো আর টিনের চালের উপরে পড়লো, এ হচ্ছে তোমাদের বাড়ি। কোনো একটি দুষ্টু ছিল এই গাছের উপরে, কোনো একজন দুষ্টু গাছের উপরে ছিল, মনে করো এটা একটা আম গাছ। এখন এই আমটাই ঠাস করে মাথার উপরে পড়তে পারে, বা একটি দুষ্টু ছেলে এখান থেকে একটি স্টোন বা পাথর ফেলে দিল। তো পাথরটা নিচে কেন তোমাদের টিনের চালে পড়লো? এটা হচ্ছে গিয়ে অভিকর্ষ। তাহলে তোমরা উদাহরণ দেখেছো যে কিভাবে আমরা সৃষ্টি করলাম। এরকম 10টি উদাহরণ মহাকর্ষ এবং অভিকর্ষ তোমরা পার্থক্য হিসেবে এরকম ঘর আকারে করে নিয়ে আসবা। এই যে মহাকর্ষ, অভিকর্ষ, প্রথমে সংজ্ঞা এবং 10টি উদাহরণ, 1 2 3 এভাবে করতে করতে 10টি উদাহরণ মহাকর্ষের এবং অভিকর্ষের করে আসবে। সহজ করে জানি, আবারও আমরা এভাবে টানি। এই পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে বলা হয় মহাকর্ষ না অভিকর্ষ? আসলে সেটাকে বলা হয় সাধারণত অভিকর্ষ। পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। পৃথিবীতে বিদ্যমান বা মহাবিশ্বে বিদ্যমান দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। পৃথিবীতে বিদ্যমান বা মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর আকর্ষণকে বলা হয় কি? মহাকর্ষ। আর এই আকর্ষণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, কারণ আমরা জানি পৃথিবী বৃত্তাকার কিন্তু সুষম বৃত্তাকার না। তাই উপবৃত্তাকার বা কমলা লেবুর মতো হওয়ার কারণে তার কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব সকল জায়গায় এক নয়। যেখানে কেন্দ্রের দিকে কাছে সেখানে আকর্ষণ বেশি, যেখানে দূরে আকর্ষণ বেশি। এটি স্বাভাবিক। একটি চৌম্বককে তোমার হাতে তালুর উপর রেখেছো, কয়েকটি লোহার গোড়া এই হাতে নিয়ে তুমি নাড়াচাড়া করছো, কিন্তু আকর্ষণ করছে না। যে কাছে আসছে ঠাস করে আকর্ষণ করছে। তার মানে সহজ বাণী আমরা জানি, কাছে আসলে আকর্ষণ হয়, দূরে গেলে আকর্ষণ কমে যায়। তাই কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে মনে করো এই যে পৃথিবী, তার কেন্দ্র থেকে তার পৃষ্ঠের দূরত্ব কম হলে আকর্ষণ বেশি, দূরত্ব বেশি হলে আকর্ষণ কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি এই দায়িত্ব দিয়েছি আকর্ষণ মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য করে নেওয়া আসা, এবং আমাদের এই বইয়ের অধ্যায়ের পার্ট নম্বর 1 মহাকর্ষ কি, এই যে নিউটনের মহাকর্ষ সূত্র আমরা আগামী দিন বলবো, এবং এই অধ্যায় শুরু আমরা কি কি ব্যাখ্যা করতে পারবো। আর পার্ট নম্বর 2 ও 3 অভিকর্ষ ও অভিকর্ষ স্তরণ, এই দুইটা জিনিস তোমরা পড়ে আসবে। আগামী দিন আমরা সূত্র সহ ওজন ও ভরের মধ্যে পার্থক্য করা শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের পড়া যদি প্রতিদিনই যাই করা, তাহলে পরীক্ষায় আমরা পড়বো না ধরা। আর এই বাণী, এই আশা আকাঙ্ক্ষা যে তোমরা ভালো করে পড়াশোনা করবে, ভালো ফল করবে, এই প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।